This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। দেখবেন মাঝে মাঝে বেশ কিছু নাশকতার হুমকি আসে, আর আমরা সাধারণ মানুষ যখন দেখি না সেরকম কিছুই নেই, তখন আমরা ফুৎকারে উড়িয়ে দিই, না ওইসব কিছু না, ওগুলো ফেক কল, ওগুলো ভুয়ো হুমকি। কিন্তু জানেন তো, কোনো হুমকি দেওয়ার একদিন বা এক সপ্তাহ পর নয়, আমাদের দেশের ইন্টেলিজেন্স এতটাই স্ট্রং, তারা কন্টিনিউ প্রসেসে সেই হুমকিটাকে ডিকোড করার চেষ্টা করে, তারা খোঁজার চেষ্টা করে যে কোনো হুমকিকেই কিন্তু তারা একদম ফেলে দেন না, তারা তল্লাশি চালিয়ে যান। আর সেরকম একটা বড়সড় সাফল্য এসেছে উৎসবের মরশুমের আগে, জানাবো আপনাদেরকে। তবে আজকে হটস্পটের 3টে ইস্যুর সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আজকে মূলত কোন কোন খবরের দিকে আমরা বিশেষভাবে নজর রাখছি। আমাদের প্রথম ইস্যু, উৎসবে নাশকতা। মনে আছে সেই খাগড়াগড় বিস্ফোরণের ঘটনা? ওটাও তো দুর্গাপুজোর অষ্টমীর দিন হয়েছিল। এই ঘটনা মানে এই বিষয়টার সঙ্গে কি কোথাও বুদ্ধগয়ার বিস্ফোরণের কোনো লিঙ্ক রয়েছে? সেই লিঙ্কটা কেন জুড়ছি জানাবো আপনাদেরকে। দ্বিতীয় ইস্যু, স্বাস্থ্যসাথী পরিচয়পত্র। রাজ্য আবেদন করেছিল নির্বাচন কমিশনকে স্বাস্থ্যসাথীকে পরিচয়পত্র হিসেবে গণ্যতা দেওয়া হোক, কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ড তো বাড়ির একজনের নামে, বাড়ির কর্ত্রীর নামে হয়, তাহলে সেটা গোটা পরিবারের কি করে পরিচয়পত্র হতে পারে, সেই প্রশ্ন উঠেছে এবং সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। তৃতীয় ইস্যু, প্রাথমিক লড়াই। মানুষ চাকরি চায়, মানুষ চাকরি চেয়ে পরীক্ষা দিয়েছেন কিন্তু ইন্টারভিউয়ে ডাক পাচ্ছেন না। তাই আজকে কিভাবে চাকরি প্রার্থীরা রাস্তায় দৌড়লেন, পুলিশ রীতিমতো নাস্তানাবুদ হলো। এর পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী তিনি কার ঘাড়ে দায় ঠেলছেন সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। তবে সবার প্রথমে আমি ওই যে বললাম, মনে আছে কয়েকদিন আগে মুম্বাইয়েই একটা হুমকি এসেছিল, একটা নাশকতার অভিযোগ আমরা শুনতে পাচ্ছিলাম যে বেশ কয়েকজন একেবারে বিস্ফোরক নিয়ে ঢুকে পড়েছে মুম্বাইয়ে, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে। এই হুমকি কি হেলায় উড়িয়ে দেওয়া যায়? না হলে কি করে দেশের 8 প্রান্ত থেকে একসঙ্গে অভিযান চালিয়ে 5 জন সন্দেহভাজন আইসিস জঙ্গিকে গ্রেপ্তার করা হলো? বুঝতে পেরেছেন? এই গত সপ্তাহে কয়েকদিন আগে আপনাদের সামনে খবরটা দেখেছিলাম যে মুম্বাইয়ে বিস্ফোরক নিয়ে জঙ্গিরা ঢুকে পড়েছে, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। এরই মধ্যে আমরা কি দেখলাম, একসঙ্গে 8 জায়গায় তল্লাশি চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করা হলো। আর এই আইসিস জঙ্গি মানে বুঝতে পারছেন, যাদের সঙ্গে বুদ্ধগয়ার বিস্ফোরণের কিন্তু লিঙ্ক পাওয়া গিয়েছিল। আর এই খবরটাই যখন সামনে এলো তখন অনেকেই প্রশ্ন করতে শুরু করে দিলেন যে তাহলে কি আবারও খাগড়াগড়ের মডেল একটা প্ল্যান চলছে? সেই 2014 অক্টোবরে দুর্গাপুজোর অষ্টমীর দিন ভয়ানক বিস্ফোরণের মতো ঘটনা আবার হতে পারে আমার দেশে। কেন বলছি বলুন তো? যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই সন্দেহভাজন জঙ্গিদের থেকে কি পাওয়া গিয়েছে জানেন? সেটাই সব থেকে বেশি চিন্তার। সেটার সঙ্গে কিন্তু আমি খাগড়াগড়ের ঘটনাটা লিঙ্ক করছি, সেটা হচ্ছে আইইডি তৈরি সরঞ্জাম পাওয়া গিয়েছে। শুনুন কি বলছেন পুলিশ আধিকারিক। ये एक पाक हैंडलर बेस्ड पैन इंडिया टेरर मॉड्यूल था, जिससे कि पहले ये कोई स्ट्राइक कर पाता या बड़ा एक्शन कर पाता, प्रीएम्प्ट कर दिया। কিন্তু কাদের উস্কানিতে এই জঙ্গি মডেল চলছে শুনলেন তো? ওই যে পাকিস্তান, যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আশরাফ দানিশ। পাক হ্যান্ডলারদের সঙ্গে এনক্রিপ্টেড অ্যাপে যোগ ছিল এই দানিশের। পাক হ্যান্ডলারদের নির্দেশে ধর্মীয় উস্কানি দেওয়া ছিল ওর মূল কাজ, আর বিস্ফোরক তৈরি হচ্ছিল এই দানিশের মদতে। দানিশের নির্দেশে দিল্লি, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ ও রাঁচিতে ছড়িয়ে পড়ে জঙ্গিরা। দেশের একাধিক প্রান্তে স্লিপার সেল অ্যাক্টিভ করার কাজ ছিল দানিশের হাতে। অর্থাৎ বুঝতে পারছেন, উৎসবের মরশুমকে বেছে নিয়ে প্রত্যন্ত এলাকায় পৌঁছে যাচ্ছে জঙ্গিরা, তারা তাদের মতন স্লিপার সেলকে অ্যাক্টিভ করছে আর বিস্ফোরক তৈরি করছে। আর বিস্ফোরক হাতে চলে এলেই দেশের বিভিন্ন প্রান্তে বড়সড় নাশকতার ছক পাকিস্তানের মদতে। खिलाफत वाला मॉडल अपनाना था इनको, एक जगह एक्वायर करनी थी और कई सारे लोगों की टीम तैयार करनी थी, जिसको ये कह रहे थे कई सारे लोगों का लश्कर तैयार करना है। और जो टीम का लीडर था उसकी आईडी थी गजवा लीडर।
অপারেশন সিঁদুরের ধাক্কা এখনো সামনে উঠতে পারেনি পাকিস্তান। ভাঙা হাত পা নিয়ে আবার ভারতের দিকে তাকাতে চাইছে তারা। এই যে কিছুদিন আগের একটা ছবি আপনাদের সামনে তুলে ধরবো, একটা ছবি, আমি পিসিআরকে বলবো সেই ছবিটা প্লে করতে, এবং সেখানে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলো কিভাবে আবারও অ্যাক্টিভ করার চেষ্টা রয়েছে পাকিস্তান। দেখুন ছবিগুলো দেখুন, পাথরের উপর পাথর বসিয়ে যখন বাংকার লঞ্চ প্যাড তৈরি করছে জঙ্গিরা, তখন তাদের নিরাপত্তা দিচ্ছে খোদ পাক সেনা। লঞ্চ প্যাড তৈরি, ভারতের স্লিপার সেল অ্যাক্টিভ করার চেষ্টা পাকিস্তান চালিয়ে যাচ্ছে। তাহলে কি আবারও তারা সন্ত্রাসমূলক কোনো রকম কাজ করতে চাইছে? হ্যাঁ, গণেশ পুজো কেটে গিয়েছে, সাংঘাতিক নিরাপত্তা ব্যবস্থা মুম্বাইয়ে জোরদার করেছিল, কিন্তু এবার তো দশেরা আসছে, আমাদের বাঙালিদের দুর্গা পুজো আসছে, সেক্ষেত্রে আবারও নাশকতার ছক। এখনো শিক্ষা হয়নি পাকিস্তানের। गलती कौन करते हैं? इंसान। गलती कौन नहीं करता है? भगवान। और बार बार जो गलती करते हैं वो है बेईमान, और बार बार गलती करते हुए पीटते रहते हैं, फिर भी गलती करते हैं, वो है पाकिस्तान। এখন পাকিস্তানকে ভারত সম্ভবত শেষ শিক্ষা দেবে, যেটা প্রধানমন্ত্রী বলেছেন যে আরেকবার যদি সন্ত্রাসবাদী কোনো রকম হামলা হয় ভারতবর্ষে, সেটাকে অ্যাক্ট অফ ওয়ার হিসাবেই দেখা যাবে, এবং ভারত সেই হিসাবেই যা যোগ্য জবাব দেওয়ার সেটা দেবে। এবং ভারতের পক্ষ থেকে সেই যে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা তো আমরা দেখলাম, না হলে ইন্টেলিজেন্স কাজ করেছে এবং বিভিন্ন জায়গা থেকে 5 জন আইএসআইএস জঙ্গিকে গ্রেপ্তার করা সম্ভব হয়, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সেদিকে নজর থাকছে। এবার আমরা একটুখানি এসআইআর এর দিকে নজর রাখি। মানে আমার একটা প্রশ্ন, তার মানে রাজ্যে এসআইআরটা হচ্ছে এবং সেটা খুব তাড়াতাড়ি হচ্ছে, কেন বলছি বলুন তো? ঘটনাক্রম দেখে সেই বিষয়টাই প্রতিস্থাপিত হচ্ছে যে আমার রাজ্যে এসআইআর হচ্ছে, হাজার বাধা বিঘ্ন একেবারে পেরিয়ে। শুনুন বক্তব্য। আমরা এসআইআর বিরুদ্ধে, এসআইআর নিয়ে 2-3 মাসে হয় না, এটা করতে গেলে 3-4 বছর টাইম লাগে। আমরা এটা মানবো না, আমরা এটা সইব না, আমরা এটা মানছি না। আমরা এটা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো বেশ কিছু বক্তব্য শুনলাম, যেখানে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে এই রাজ্যে এসআইআর তিনি হতে দেবেন না, কারণ তিনি এসআইআর মানছেন না। তাহলে হঠাৎ নির্বাচন কমিশনকে কেন চিঠি দিলেন রাজ্যের মুখ্য সচিব? জানা যাচ্ছে এসআইআর এ পরিচয়পত্র হিসেবে স্বাস্থ্যসাথী কার্ডকেও গণ্য করার আবেদন করেছিল রাজ্য সরকার। স্বাস্থ্যসাথী কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে গণ্য করতে হবে এবং রেশন ও আধার কার্ডকে প্রামাণ্য নথি তালিকায় রাখার কথা বলে চিঠি দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনকে, যদিও সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে। কিন্তু ব্যাপারটা কি বলুন তো, স্বাস্থ্যসাথী কার্ডকে পরিচয়পত্র হিসেবে কেন ভাবছে রাজ্য সরকার? সেটা তো পরিবারের একজনের নামে হয়। আর স্বাভাবিকভাবে আসরে নেমে পড়ে বিরোধীরা। তাদের স্পষ্ট বক্তব্য, দেশের শীর্ষ আদালত তো আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে বলে দিয়েছে, যদিও তা নাগরিকত্বের প্রমাণ নয়। তাহলে রাজ্য হঠাৎ স্বাস্থ্যসাথী কার্ডকে গণ্য করার আবেদন কেন করছেন? আসলে গোলমাল পাকাতে চাইছে রাজ্যের শাসক দল, প্রশ্ন তুলছেন তারা। স্বাস্থ্যসাথী কার্ড এটা তো রাজ্য সরকার অনুমোদিত, রাজ্য সরকার একটা স্বাস্থ্যসাথী কার্ডের আগে তো তার ভেরিফিকেশন। স্বাস্থ্যসাথী তো নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। আপনি কিভাবে বলতে পারেন যে স্বাস্থ্যসাথী কার্ড নাগরিকত্বের প্রমাণ? আপনি কি চেক করেছেন? তার কিছু চেক করেননি। ইলেকশন কমিশন যা ইচ্ছা মনে করবে সেগুলোকে রাখবো, বাকিটা রাখবো না, তা তো হয় না। যারা পশ্চিমবঙ্গের দুষ্টু রাজনৈতিক দল আছে তাদেরকে এই স্যার এসে টাইট করবে, কান মলা দেবে। যদি ভোটার লিস্টে নাম তুলতে এন্টাইটেল হন, তাহলে স্বাস্থ্যসাথী কার্ডটাও কেন কাউন্ট করা হবে না? এটা মামাবাড়ির আবদার চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল এসআইআর এর নামে ভীত সন্ত্রস্ত। তাহলে তো সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, বাড়ির মাত্র মহিলা সদস্যের নামে সেই কার্ড কি করে বাড়ির প্রত্যেকের পরিচয়পত্র হতে পারে? এই প্রশ্ন প্রত্যেকে তুলছেন, বিরোধীরাও তুলছেন। স্বাস্থ্যসাথী এক রাজ্যের সাবজেক্ট, নির্বাচন কমিশন সারা ভারতের কমন কোন ব্যবস্থা, নাম্বার 1। নাম্বার 2, স্বাস্থ্যসাথী তো পরিবারের কর্তার নামে। রাজ্য সরকার নিজেকে যদি হাস্যপদ এবং হাস্যাস্পদ করতে চায়, আমি আসলে ভোটার লিস্টে ভুয়ো এবং মৃত ভোটারদের নাম রাখতে চাই বলে তালগোল পাকাচ্ছি। তাহলে বিরোধীদের একটাই কথা যে যেন তেন প্রকারেণ রাজ্য সরকার, মানে রাজ্য শাসক দল কি রাজ্যে এসআইআরটাকে আটকাতে চাইছে, এরকমই তো কথা উঠছে। তৃণমূল নেত্রী হোক বা শাসক দলের অন্যান্য নেতারা প্রত্যেকেই বারবার বলে এসেছেন রাজ্যে তারা এসআইআর হতে দেবেন না। তবে গতকালের বৈঠকে পরিষ্কার হয়ে গিয়েছে, পুজোর পর বাংলা সহ ভোটমুখী সব রাজ্যে এসআইআর হচ্ছে। 30শে সেপ্টেম্বরের মধ্যে সিইওদের
এসআইআর প্রস্তুতি সারার নির্দেশ দেওয়া হয়েছে। 30শে সেপ্টেম্বরের মধ্যে গোটা প্রসেস কমপ্লিট করতে হবে। বাংলায় অক্টোবরে উৎসবের ছুটির যে তালিকা রয়েছে সেটা নির্বাচন কমিশনের কাছে পৌঁছে গিয়েছে। আর ছুটির তালিকা দেখে বাংলায় এসআইআর শুরুর দিনক্ষণ চূড়ান্ত হবে, এরকমই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আর এরপরে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে এখন এটা সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বরের ফার্স্ট উইক সবে কমপ্লিট হয়েছে, তাহলে এই 1.5 মাসে সম্ভব নির্ভুল ভোটার তালিকা তৈরি করা? প্রশ্ন উঠছে। আমার সম্ভবত মনে আছে 2002 একবার হয়েছিল, লাস্ট বেঙ্গলের কথা আমি বলতে পারি, কিন্তু সেটা করতে 2 বছর টাইম লেগেছিল। 2-3 মাসের মধ্যে কি সম্ভব পুরো ভোটার লিস্ট তৈরি করা? মমতা ব্যানার্জি বলে যদি বলে এসআইআর করতে দেব না, আমি বিরোধী দলনেতা বলছি নো এসআইআর নো ইলেকশন। রাইট ম্যান, রাইট অফিসার্স, সেটা কি এখনো পর্যন্ত পাওয়ার মতন ব্যবস্থাপনা হয়েছে? ইটস নট পসিবল টু ডু দ্য এসআইআর only to satisfy BJP. 2002 50 দিন লেগেছিল, বিহারে 45 দিন লেগেছে, এখানেও 50 দিনের বেশি লাগবে না। দেখুন, বিরোধীরা তো স্পষ্ট বলে দিচ্ছে নো ভোট, নো এসআইআর, নো ভোট। মানে এসআইআর না হলে রাজ্যে ভোট হবে না। আর রাজ্যের পক্ষ থেকে একের পর এক আবেদন করা হচ্ছে, যদিও এই স্বাস্থ্যসাথী কার্ডের বিষয়টা পুরোপুরি খারিজ হয়ে গেছে। এবার আমরা পরবর্তী ইস্যুর দিকে নজর রাখি। আমরা বরং আজকে শহর কলকাতার রাজপথের দিকে নজর রাখি। ভাবুন তো, পরীক্ষা দিয়েছিলেন, পরীক্ষা দিয়ে এখনো পর্যন্ত ইন্টারভিউটা ডাক পাচ্ছে না। 2022-এর টেট পরীক্ষার্থীরা তারা আজকে চাকরির জন্য রাস্তায় দৌড়লেন। পুলিশ রীতিমতো নাস্তা নাবুদ হলো, বিধানসভার সামনে শুয়ে পড়লেন, ধর্ণা দিলেন। কিন্তু আমার কয়েকদিন আগে সেই সুমন বিশ্বাস মানে চাকরিহারা, তিনি যখন সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন থেকে বেরোচ্ছিলেন তখনই আমরা দেখেছিলাম পুলিশের ধরপাকড় করেছিল। কিন্তু আজকে কোথায় গলত হলো? আজকে সারাদিনটি কি পরিস্থিতি তৈরি হলো একবার দেখে নিন এক ঝলকে। আমরা 3 বছর ধরে বসে আছি, আমাদের ইন্টারভিউ নোটিশ দেয়নি। এই নোটিফিকেশন না দেয়া পর্যন্ত এখানে উঠছি না। পাশের দেশের কথা আপনারা কিন্তু জানেন। এটা গণতন্ত্রের বিরোধী। আমরা শান্তিপূর্ণভাবে বিধানসভায় এসেছিলাম। যাদের অযোগ্য তাদের জন্য মুখ্যমন্ত্রীর ভাবনা আছে। হকের চাকরির জন্য কত কিছু করলেন দেখলেন। কাঠফাটা রোদে এরকম রাস্তার মধ্যে শুয়ে পড়লেন, পুলিশের পা পর্যন্ত ধরলেন, কিন্তু যাদের কানে তাদের এই আরতিটা পৌঁছে দেওয়ার জন্য তারা এত কিছু করলেন, তাদের কানে সেটা পৌঁছলো। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি তো পুরো বিষয়টাই অর্থহীন বলছেন, দায় চাপাচ্ছেন অন্যের ঘাড়ে। শুনুন। অর্থহীন মানে এটার কোনো মানে নেই। যেখানে পর্ষদ সভাপতি কিছুদিন আগে বলেছেন আর আমরা খুব শিগগিরই যেখানে ভ্যাকেন্সি লিস্ট পর্ষদ ঘোষণা করতে যাচ্ছে। আমি বিধানসভায় থাকলে আমি ওদের সঙ্গ নিয়ে পুলিশকে প্রতিবাদ করি। ছেলেমেয়েরা টেট পাস করে বসে আছে, তাদের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকা সত্ত্বেও তারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না। একটা 50,000 51,000 ভ্যাকেন্সি বলে খাইয়ে দেওয়া হচ্ছে, এইটার কোনো মানে নেই। ওবিসির মামলার অজুহাত দেখানো হচ্ছে, কোথাও কোনো রায়ে বলা নেই যে সিলেকশন প্রসেস কন্ডাক্ট করা যাবে না। কিন্তু প্রাথমিকের চাকরি প্রার্থীরা আজ তো রাজপথে নামলেন। আমি বলবো তাদের কপালটা একটু ভালো, জানেন, কারণ যে পথে তারা নেমেছিলেন সেই পথটা অন্তত ঠিকঠাক ছিল, মানে ভালো ছিল, চন্দ্রকোনার মতো নয়। মানে কেন এই কথাটা টানলাম দেখবেন, একটা ছবি দেখাবো। দেখুন, আমি বিগ বলে পিসিআরকে বলবো ছবিটা প্লে করতে। বুঝতে পারছেন এটা রাস্তা হতে পারে? হ্যাঁ, এটা চন্দ্রকোনার একটা রাস্তা, দীর্ঘদিন ধরে মানুষ আবেদন করছেন এই রাস্তাটা ঠিক হোক। এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স যায়, এই রাস্তা দিয়ে পড়ুয়ারা যায়, এই রাস্তা দিয়ে এরকম বড় বড় গাড়ি যায়, এই রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যেতে হয়, এই রাস্তা দিয়ে বাধ্য হয়ে মানুষ বাইক নিয়েও যান। দুর্ঘটনা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, কারণ সাধারণ মানুষ ভোট দিতে পারেন পরিষেবা পাওয়ার জন্য, তারা তো নিজেরা গিয়ে রাস্তা তৈরি করে দিতে পারেন না। দেখুন কি অবস্থা। এই রাস্তা 1-2 দিন নয়, এরকম বেহাল দশা 3 বছর ধরে সবাই জানে, তাও কারোর কোনো হুঁশ নেই। একটু আধটু পথ নয়, কিন্তু প্রায় 18 কিলোমিটার এরকম রাস্তার অবস্থা। রাস্তায় কোনো রাস্তা নেই।
এলাকায় ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স গাড়ি বৃষ্টি হলে। তো দেখতেই পাচ্ছেন ছবি, মানে এটা তো কম বৃষ্টি, আর ভারী বৃষ্টি হলে লোককে হয়তো জমির উপর দিয়ে যেতে হবে, ক্ষেতের উপর দিয়ে। স্থানীয়রা হাল ছেড়েই দিয়েছে। ওই রাস্তাটা মেরামত করার জন্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে আমরা জানিয়েছি। তাদের একটা বক্তব্য যে প্রধানমন্ত্রী টাকা দেয়নি। যে যার এসছে খাচ্ছে দাচ্ছে পালিয়ে যাচ্ছে, হ্যাঁ পকেটে ভোট চালিয়ে পালিয়ে যাচ্ছে। আর যদি এই রাস্তা সরকার যদি ভালো যে না রাখতে হবে না, তাহলে ড্রেন কেটে ফেলে দেখ, একদম খাল করে দেখ। পথের দাবিতে জনতা ক্লান্ত, কিন্তু আমাদের ক্লান্ত হলে চলবে না। আমরা সেই খবর দেখাবো, দেখবো যে কতদিনে এই কাজ হয়। যাই হোক, এখন সময় হচ্ছে একটা বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বিবেকানন্দ বাঙালিকে ফুটবল খেলতে বলেছিলেন ঠিকই, তবে বাংলার নরেন্দ্র কাপ নিয়ে কিন্তু তৃণমূল ভার্সেস বিজেপি। আমাদেরকে নকল করা তৃণমূলের কাজ। নকল প্রোডাক্ট তো ভালো হয় না, চায়না প্রোডাক্ট হয়ে যায়। ওই চায়না প্রোডাক্ট চলবে না। নরেন্দ্র বিজেপির সাথেই মানায়, তৃণমূলের সাথে মানাবে না। তৃণমূলের সাথে তৃণমূল কয়লা কাপ করতে পারে, বালি কাপ করতে পারে, গরু পাচার কাপ করতে পারে, ভালো মানাবে ওদের সাথে। কমসে কম ভাইপো কাপ করুক। আমরা একটা পরিষ্কার বুঝি, নরেন মানে আমাদের কাছে অগ্রাধিকার নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ। ফলে স্বামী বিবেকানন্দের নামে যিনি বাকি যে নরেন, তারা সব আমাদের কাছে গোসাই, মানে নরেন গোসাই। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে টেট উত্তীর্ণদের বিক্ষোভ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই টেট উত্তীর্ণরাই আজ সকালে বিধানসভার সামনে ধর্নায় বসেছিলেন। তাদের এই ধর্নাকে কার্যত অর্থহীন বলে ব্যাখ্যা করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার ওই বক্তব্যের প্রেক্ষিতে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে টেট উত্তীর্ণরা পৌঁছে গিয়েছেন, হাতে প্লাকার্ড, বিক্ষোভ দেখাচ্ছেন তারা। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH